নলেজ বা সংজ্ঞামূলক জ্ঞান বা সংজ্ঞামূলক জ্ঞান। রাসেলের মতে তাৎক্ষণিক জ্ঞানকে বলা হয় সংজ্ঞামূলক জ্ঞান এবং সংজ্ঞার মাধ্যমে যে সত্যকে আমরা জানি তাকে বলা হয় সত্যসিদ্ধ সত্য। আবার তাৎক্ষণিক জ্ঞানকে বলা হয় সংজ্ঞামূলক জ্ঞান এবং সংজ্ঞার মাধ্যমে যে সত্যকে আমরা জানি তাকে বলা হয় স্বতঃসিদ্ধ সত্য। সংজ্ঞামূলক জ্ঞান হলো পরিচিতিমূলক জ্ঞানের মতো তাৎক্ষণিক জ্ঞান। পার্থক্য হলো পরিচিতিমূলক জ্ঞানের ক্ষেত্রে বিষয়ের সঙ্গে সাক্ষাৎ পরিচয় ঘটে ইন্দ্রিয়ের মাধ্যমে, আর সংজ্ঞামূলক জ্ঞানের ক্ষেত্রে সত্য জ্ঞানের সঙ্গে পরিচয় ঘটে মনের মাধ্যমে বা বুদ্ধির মাধ্যমে, যেখানে মন বা বুদ্ধির মাধ্যমে আমরা সরাসরি জানতে পারি যে জ্ঞানটি সত্য। স্কোপ অর কাইন্ডস অফ ইনটুইটিভ নলেজ। কিভাবে সংজ্ঞামূলক জ্ঞানকে ভ্রান্ত বিশ্বাস থেকে পৃথক করা যাবে, এটাই হলো সংজ্ঞামূলক জ্ঞানের সমস্যা। সত্য জ্ঞানের সমস্যা প্রসঙ্গে রাসেল সংজ্ঞামূলক জ্ঞানের স্বরূপ ও পরিধি নিয়ে আলোচনা করেছেন, যে আলোচনার উপর ভিত্তি করে আমরা সংজ্ঞামূলক জ্ঞানকে ভ্রান্ত বিশ্বাস থেকে পৃথক করে বুঝতে পারি। কয়েকটি নীতি সম্পর্কে সংজ্ঞামূলক জ্ঞান। আমরা সাধারণত মনে করি যে আমরা যা বিশ্বাস করি তাকে প্রমাণ করাও যায়, অন্তত যে বিশ্বাসটি সত্য হবার সম্ভাবনা আছে তা দেখানো যায়। এ জাতীয় বিশ্বাসকে আমরা বলি রিজনেবল বিলিফ বা যুক্তিসম্মত বিশ্বাস। যে বিশ্বাসের সমর্থনে আমরা কোনো যুক্তি দেখাতে পারি না সেই বিশ্বাসটিকে বলা হয় অযৌক্তিক বিশ্বাস বা নন রিজনেবল বিলিফ। মোটামুটিভাবে আমাদের এই অভিমতকে সঠিক বলা গেলেও তা ব্যতিক্রমহীন নয়, অর্থাৎ এমন কয়েকটি ক্ষেত্র আছে যেখানে আমাদের বিশ্বাসের সমর্থনে যুক্তি দেখানো না গেলেও বিশ্বাসটিকে সত্য রূপে গণ্য করতে হয়। রাসেল বলেন, অনেক রকম বিশ্বাসের সমর্থনে যুক্তি থাকলেও আমরা সব ক্ষেত্রে যুক্তিগুলির উল্লেখ করতে পারি না, কেননা ওইসব যুক্তির সম্পর্কে আমরা সর্বদা সচেতন থাকি না অথবা বিস্মিত হই। যেমন, যে খাবার আমরা এখন খেতে যাচ্ছি সেটা বিষাক্ত নয়, আমাদের এই বিশ্বাসের সমর্থনে কোনো যুক্তি দর্শনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না, অথবা তার সমর্থনে যদি কোনো যুক্তি থাকেও সে বিষয়ে আমরা সচেতন থাকি না। কিন্তু যদি কেউ আমাদের ওই বিশ্বাসটিকে যুক্তিহীন রূপে প্রত্যাখ্যান করতে চায় তখন আমরা বিশ্বাসটির সমর্থনে উপযুক্ত যুক্তি প্রদর্শন করে প্রমাণ করতে চাই যে খাবার আমরা এখন খেতে যাচ্ছি তা বিষাক্ত নয়। যেসব সাধারণ নিয়মকে প্রমাণ করা যায় না সেই সব নিয়মেই যে শত প্রমাণ এমন নয়। যুক্তিশাস্ত্রে শত প্রমাণিত নিয়মগুলি থেকে যেসব বচন নিঃসৃত হয় সেই সব বচনও শত প্রমাণিত বা শত রূপে গ্রাহ্য হয়। দৃষ্টান্ত স্বরূপ বিরোধবাধক নিয়মের উল্লেখ করা যায়। বিরোধবাধক নিয়ম অনুসারে কোনো জিনিসের একই সঙ্গে একটা গুণ আছে এবং নেই এমন হতে পারে না। যেমন ধরা যাক, একটি গোলাপ ফুল একসঙ্গে লাল এবং না লাল হতে পারে না। এই দৃষ্টান্তকে নিয়মটি অপেক্ষা আমাদের কাছে অধিকতর শক্ত প্রমাণিত বলে মনে হয়। সরাসরি সংবেদনলব্ধ সত্য জ্ঞান। সামান্য নীতি ছাড়া ও আরও এক প্রকার সংজ্ঞামূলক জ্ঞান হলো সরাসরি সংবেদনলব্ধ সত্য জ্ঞান। রাসেল এই ধরনের জ্ঞানকে প্রত্যক্ষ নির্ভর সত্য জ্ঞান বলেছেন, আর সেই অবধারণ বা বচনকে বলেছেন প্রত্যক্ষ নির্ভর সত্য অবধারণ বা বচন। কাজেই রাসেল বলেন, ইন্দ্রিয় উদ্দীপনা জনিত যেসব সত্য জ্ঞান আমরা লাভ করি সেসব ইন্দ্রিয় উপাত্ত থেকে স্বতন্ত্র প্রকৃতির, যদিও ওই সব সত্য জ্ঞানের মূলে হলো ইন্দ্রিয় উপাত্ত। প্রত্যক্ষ নির্ভর প্রমাণ সত্য দু রকমের হতে পারে, যদিও অন্তিম বিশ্লেষণে তারা পরস্পর মিলিত হয়। প্রথম ক্ষেত্রে ইন্দ্রিয় উপাত্তের কোনো রকম বিশ্লেষণ না করে কেবল তার অস্তিত্ব জ্ঞাপন করা হয়। যেমন একটা লাল রং দেখে আমরা বিচার করি যে বা চিন্তা করি যে ওইখানে ওই রকমের একটা লাল রঙের ছাপ আছে, অথবা আরও নির্দিষ্টভাবে বিচার বা চিন্তা করি ওখানে ওটা আছে। ওটা হলো প্রত্যক্ষ নির্ভর সংজ্ঞামূলক অবধারণের একটি সরল দৃষ্টান্ত। দ্বিতীয় ক্ষেত্রে ইন্দ্রিয়ানুভবের বিষয়টি কিছুটা জটিল হওয়ায় তার বিচার বিশ্লেষণের প্রয়োজন হয়। যেমন লাল রঙের একটা গোলাকার ছাপ দেখে আমরা এভাবে বিচার বিশ্লেষণ করি, ছাপটি হয় লাল এবং গোলাকার। স্মৃতি ও স্মৃতির সমস্যা। প্রত্যক্ষ নির্ভর সংজ্ঞামূলক অবধারণের অনুরূপ আর এক প্রকার সংজ্ঞামূলক অবধারণ হলো স্মৃতির অবধারণ। স্মৃতির স্বরূপ নির্ণয়ের প্রসঙ্গে একটি বিভ্রান্তি দেখা যায়।
স্মৃতির সঙ্গে স্মরণের বিষয়ের প্রতিরূপ যুক্ত থাকার ফলে সাধারণত মনে করা হয় যে প্রতিরূপ হলো স্মৃতির উপাদান, যদিও আসলে স্মৃতির উপাদান প্রতিরূপ নয়। এটাই হলো স্মৃতির স্বরূপ নির্ণয়ের প্রসঙ্গে বিভ্রান্তির সম্ভাবনা। স্মৃতির উপাদান যে প্রতিরূপ নয় তা সহজেই বোঝানো যায়। স্মৃতিতে জাগ্রত প্রতিরূপ হলো বর্তমানের, কিন্তু যাকে আমরা স্মরণ করি তা হলো অতীতের। তাছাড়া স্মৃতিতে জাগ্রত প্রতিরূপটি সঠিক কিনা তা জানার জন্য আমরা স্মরণের বিষয়ের সঙ্গে প্রতিরূপের তুলনা করে থাকি। অতীতকে বর্তমানে স্থাপন করে যেমন তাকে জানা যায় না, তেমনি নিজেকে অতীতে স্থানান্তরিত করেও অতীতকে জানা যায় না। আমরা কেবল অতীতের বিষয়কে কোনো না কোনোভাবে স্মরণ করতে পারি। একথা স্বীকার করা গেলে এটাও স্বীকার করতে হয় যে স্মৃতির সংজ্ঞামূলক অবধারণ আমাদের হতে পারে এবং অতীত সম্পর্কে আমাদের সমস্ত জ্ঞান এক প্রকার স্মৃতির সংজ্ঞামূলক অবধারণের উপর নির্ভর করে। রাসেল স্মৃতির সমস্যাকে এক অতি জটিল ও বিভ্রান্তিকর সমস্যা রূপে গণ্য করেছেন। বলেছেন, স্মৃতির সমস্যাটি এমন এক সমস্যা যে সাধারণভাবে সমস্ত সংজ্ঞামূলক অবধারণের বিশ্বাসযোগ্যতার সম্বন্ধে আমাদের মনে সন্দেহ জাগ্রত করে। স্মৃতির বিশ্বাসযোগ্যতা নির্ভর করে মূলত দুটি বিষয়ের ওপর: অতীত অভিজ্ঞতার স্পষ্টতা এবং সংরক্ষণকালের স্বল্পতা। স্মৃতির এই বৈশিষ্ট্য থেকে রাসেল দৈনন্দিন জীবনের কয়েকটি সহজ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। আজ মিনিট আগে যদি আমার পাশের বাড়িতে বাজ পড়ে থাকে, তাহলে তৎকালে আমি যে চোখ ঝলসানো তীব্র আলো দেখেছি এবং কর্ণবিদারক ভয়ঙ্কর শব্দ শুনেছি, সেই বিষয়ে অর্থাৎ সেই বাজ সম্পর্কে আমার স্মৃতি এমনই বিশ্বাসযোগ্য হবে যে তাকে কোনোভাবেই সংশয় করা যাবে না। এখানে স্মৃতিটি হলো স্বতঃসিদ্ধ বা শতপ্রমাণ। অতীত অভিজ্ঞতা পূর্বের মতো তীব্র ও স্পষ্ট না হলেও যদি তা অতি সাম্প্রতিক হয়, অর্থাৎ অভিজ্ঞতা ও স্মরণকালের সময়ের মধ্যে ব্যবধান নিতান্ত কম হয়, তাহলেও সেক্ষেত্রে স্মৃতিটি হবে স্বতঃসিদ্ধ বা শতপ্রমাণ। যেমন, আমি এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত যে আধ মিনিট আগে আমি যে চেয়ারে বসেছিলাম, এখনও আমি সেই চেয়ারেই বসে আছি। সংরক্ষণ কাল অর্থাৎ অভিজ্ঞতা ও স্মরণের মধ্যবর্তী কাল অতি স্বল্প হওয়ায় স্মৃতির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আমি এখানে সম্পূর্ণ নিশ্চিত। কিন্তু সময়ের ব্যবধান বেশি হলে স্মৃতির বিশ্বাসযোগ্যতা সময়ভেদ অনুসারে ভিন্ন ভিন্ন হয়। যেমন, গতকাল সমস্ত দিনের বিভিন্ন সময়ের আমি কি কি করেছিলাম, অর্থাৎ আমার জীবনে কি কি ঘটনা ঘটেছিল, তা স্মরণ করতে গেলে সব ঘটনা সমান স্পষ্টভাবে স্মৃতিতে জাগ্রত হয় না। স্পষ্টতই রাসেল যে জটিলতা বিভ্রান্তির সমস্যার উল্লেখ করেছেন তা হল স্মৃতির শতসত্যতার মাত্রাভেদ অনুসারে স্মৃতির বিশ্বাসযোগ্যতার মাত্রাভেদ। যে মাত্রাভেদের এক প্রান্তে স্মৃতি হয় সম্পূর্ণরূপে শতপ্রমাণ এবং সম্পূর্ণরূপে বিশ্বাসযোগ্য।